গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এর আগের প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোতে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আশা করি তোমরা সেগুলি করে নিয়েছো, তৈরি করে নিয়েছো। বলা হয়েছে যে ওগুলি করে নিতে এবং স্কুল খুললে ওগুলি জমা দিতে বলা হয়েছে। তোমরা সেই মতোই করবে। তোমরা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের বছরটি খুব গুরুত্বপূর্ণ, কেননা নেক্সট ইয়ারে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে হবে। সেই জন্যে এগুলি করে নেওয়া তোমাদের একান্তই দরকার। সেই জন্য এগুলি করে নেবে। এখনও যদি না করে থাকো তাহলে ভিডিওগুলো দেখবে এবং করে নেবে। বিভিন্ন স্যারেরা তারা কষ্ট করে করছেন, এগুলো তোমরা করে নেবে, ঠিক আছে? তো আজ আমরা শুরু করব। তোমাদের জ্যামিতির আরেকটা চ্যাপ্টার আছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারটা তোমাদের বাকি আছে এখনো, ওইটি তোমাদের আমি আজকে একটু আলোচনা করবো ওইটা নিয়ে। তাহলে সবাই প্রস্তুত থেকো। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আমি বলে দিয়েছিলাম আগের ক্লাসে যে আমি আজকে ওটা পড়াবো, সেই মতোই আমি শুরু করছি। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কেননা এই বৃত্তের স্পর্শক নিয়ে অনেক প্রয়োগ আছে। এর প্রয়োগমূলক অনেক অঙ্ক পড়ে, সেগুলো তোমাদের করতে গেলে এই উপপাদ্যগুলি অবশ্যই করে নিতে হবে। তো বৃত্তের স্পর্শক কাকে বলে সেই সংজ্ঞা দেবার আগে আমি কতগুলো প্রিলিমিনারি জিনিসে আসছি। যেমন ধরো একটা সমতলে একটা বৃত্ত আছে, একটা সমতলে একটা বৃত্ত আছে আর একটা সরলরেখা আছে। তো বৃত্তটা এভাবে থাকতে পারে, সরলরেখাটা এভাবে থাকতে পারে। এখন দেখো বৃত্তের উপরেও যেমন তোমরা অসংখ্য বিন্দু আছে, আমি এরকম যে কোনো চারটে বিন্দু যদি আমরা ধরে নিই, এ বি সি ডি এরকম চারটে বিন্দু যদি ধরে নিই, আর এক্স ওয়াই সরলরেখার উপরেও যদি আমি মনে করো দুটো বিন্দু পি কিউ ধরি, তো এখন দেখো এ বি সি ডি এই চারটের কোনোটাই কি এক্স ওয়াই এর উপর আছে? নিশ্চয়ই বুঝতে পারছো নেই। অথবা এক্স ওয়াই পি কিউ এই চারটে বিন্দুই কি এর উপরে আছে? সেটাও নেই। তো তাহলে একটা বৃত্ত এবং একটা সরলরেখা একটা সমতলে এভাবে অবস্থান করতে পারে, ঠিক আছে? আবার দেখো এটা হচ্ছে 1 নম্বর কেস। 2 নম্বর কেস এরকম হতে পারে যে মনে করো এরকম একটা বৃত্ত আছে, আমি ওরকম নামও দিয়ে দেবো এবিসিডি বৃত্ত। আর একটা মনে করো এরকম সরলরেখা আছে, সরলরেখাটা এক্স ওয়াই। এখন এখানে দেখো এখানে এবিসিডি হচ্ছে বৃত্তের বিন্দু চারটে, আবার এক্স ওয়াই সরলরেখার উপরে আরো দুটো বিন্দু আছে নিয়ে, মানে এ বি এবং সি যে দুটো বিন্দু, সেই বিন্দু দুটো দেখো এক্স ওয়াই সরলরেখার উপরে আছে, তাই না? অতএব এই বৃত্ত এবং এই সরলরেখার মধ্যে সাধারণ বিন্দু দুটো আছে। এখানে সাধারণ বিন্দু নেই, ছিল না, এখানে দুটো আছে। তাহলে এটা 2 নম্বর কেস হলো। 3 নম্বর কেস দেখো এরকম হতে পারে, এই একটা বৃত্ত আর একটা সরলরেখা, এটিও আমি বৃত্তটা এবিসিডি দিচ্ছি এবং সরলরেখাটা আমি পিকিউ দিলাম। পিকিউর উপরে এ এমন একটা বিন্দু যেটি বৃত্তের উপরেও আছে, পিকিউ সরলরেখার উপরে এ এমন একটি বিন্দু যেটি বৃত্তের উপরেও আছে। এছাড়া দেখো পিকিউর উপরে আর কোনো বিন্দু বৃত্তের উপরে নেই। এছাড়া আর কোনো বিন্দুই কিন্তু বৃত্তের উপরে নেই। আর যত খুশি আরো বিন্দু নাও সেগুলো কিন্তু পিকিউর উপর নেই, অথবা পিকিউর উপরে আরো যত খুশি বিন্দু নাও সেগুলো বৃত্তের উপর থাকবে না। তাহলে এই 3 রকম কেস হতে পারে। এই 3 রকম ক্ষেত্রে সরলরেখাগুলোকে আমরা কি বলবো সেটা একটু জেনে নেবেন, ঠিক আছে? তো দেখো 1 নম্বর ক্ষেত্রে বৃত্ত এবং সরলরেখার মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। There is no common point between the circle and the straight line. তো এই ক্ষেত্রে আমরা
এই সরলরেখাটাকে কি বলবো? সরলরেখাটাকে বলবো বৃত্তের বহিস্থ সরলরেখা। ঠিক আছে, এই সরলরেখাটাকে বলা হবে বৃত্তের বহিস্থ সরলরেখা। এক্ষেত্রে আরো একটা জিনিস হয়, সেটা তোমাদের পরে বলা হবে, তো যাই হোক বলেও দিচ্ছি। মনে করো এটা বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি সরলরেখাটার উপরে লম্ব টানি, মনে করো ও আর আমি লম্ব টেনেছি, বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখাটার উপর আমি ও আর লম্ব টেনেছি। এই ও আর বৃত্তটাকে আমার একটা বিন্দুতে ছেদ করেছে, দেখো এস বিন্দু যদি ধরে নিই, তাহলে ও এস তো বুঝতেই পারছো, ও এস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এই ও আর হচ্ছে ওকে ও থেকে এক্স ওয়াই এর লম্ব দূরত্ব। কে বেশি? না এখানে দেখো ও আর ইজ গ্রেটার দ্যান ও এস। ওকে, এবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি সরলরেখার উপর লম্ব টানি, সরলরেখার উপর লম্ব টানি ও আর, এবং সেটাকে বাড়িয়ে দিই, দেখো সেটা বৃত্তকে ছেদ হচ্ছে এস বিন্দু। অর্থাৎ এখানে ও এস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং ও আর হচ্ছে বৃত্তের ওই কেন্দ্র থেকে সরলরেখাটার দূরত্ব। তাহলে এখানে ও আর obviously ও আর is less than ও এস, ও আর is less than ও এস, অর্থাৎ কেন্দ্র থেকে সরলরেখাটার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের থেকে কম। এখানে ছিল বৃত্তের ব্যাসার্ধের থেকে বেশি, এখানে হচ্ছে কম। এখানে কি হয়েছে? এখানে দেখো ও থেকে যদি আমরা কেন্দ্র থেকে বৃত্তের ওই সরলরেখাটার উপর লম্ব টানি, যদি এটি প্রমাণ সাপেক্ষ, পরে আমরা প্রমাণ করব, যদি ও আর লম্ব টানি, সেই আর বিন্দুটা এই বিন্দুতে এসে সমাপতিত হবে। ও বিন্দু থেকে যদি এক্স পি2 এর উপর আমরা লম্ব টানি, তাহলে সেই লম্বের পাদবিন্দুটা এ তে এসে পড়বে। অর্থাৎ ওই লম্ব সরলরেখাটা পিকিউ কে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা এবং এই এ বিন্দুটা এরা সমাপতিত বিন্দু হবে পরস্পর। ওকে, তো তাহলে এখানে দেখো ও আর এবং ও আর এবং ও এসও ধরতে পারো, বা এখানে ও এ, অ্যাকচুয়ালি আমি যদি এটাকে এস বিন্দু দিয়ে দিই, এস বিন্দু দিকে আমি এগুলোর ক্ষেত্রে এস দেওয়া হয়েছিল, তাহলে এখানে যদি আমি ওটা ও এস বলি, তাহলে ও এস হচ্ছে ব্যাসার্ধ, ও আর হচ্ছে লম্ব দূরত্ব, এবং এক্ষেত্রে দেখো ও আর ইজ ইকুয়াল টু এস। প্রাথমিকভাবে এই তিনটে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে কিরকম ব্যাপারটা হচ্ছে। একবার হচ্ছে সরলরেখাটা এমনভাবে থাকতে পারে সমতলে যে বৃত্তের কেন্দ্র থেকে সেই সরলরেখাটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের থেকে বড় হতে পারে। সরলরেখাটা এমনভাবে থাকতে পারে বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখাটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের থেকে ছোট হতে পারে। আর এমনভাবে থাকতে পারে যে ওই কেন্দ্র থেকে সরলরেখাটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান হয়ে যেতে পারে। প্রথম ক্ষেত্রে আমরা বলেছি এই সরলরেখাটা বহিস্থ সরলরেখা, এই সরলরেখাটা হচ্ছে বহিস্থ সরলরেখা। দ্বিতীয় ক্ষেত্রে এটা কি না, এটাকে বলা হবে ছেদক সরলরেখা, ছেদক সরলরেখা। অর্থাৎ এই এক্স ওয়াই হচ্ছে বৃত্তের ছেদক সরলরেখা, এবং দেখো ছেদ করেছে দুটো বিন্দুতে, বি এবং সি বিন্দুতে ছেদ করেছে। এখন বিসি বৃত্তের ব্যাসও হয়ে যেতে পারে, কিংবা বিসি কে তো আমরা বৃত্তের জ্যা বলবো, তাই না? বিসি হচ্ছে বৃত্তের একটা জ্যা, এখানে অনুরূপ জ্যা বলা হবে বিসি কে, অনুরূপ জ্যা বলা হবে বিসি কে। অর্থাৎ যখন ছেদ করছে একটা সরলরেখা বৃত্তকে, সেক্ষেত্রে আমরা অনুরূপ একটা জ্যা পাবো। ঠিক আছে, অনুরূপ একটা জ্যা পাবো বিসি, বিসি হচ্ছে অনুরূপ জ্যা। আর দেখো এই ক্ষেত্রে 3 নাম্বার ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে সরলরেখাটা বৃত্তের মধ্যে একটা কমন পয়েন্ট, এখানে দুটো ছিল, এখানে কোনো পয়েন্ট ছিল না, এখানে একটা কমন পয়েন্ট আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটিকে বৃত্তের স্পর্শক বলব। এই ক্ষেত্রে এটিকে আমরা বৃত্তের স্পর্শক বলবো, ট্যানজেন্ট টু এ সার্কেল, মানে এখানে ট্যানজেন্ট টু দা সার্কেল উইথ সেন্টার ও, তাই না? মানে যে বৃত্তের কেন্দ্র ও তার স্পর্শক বলবো। এখানে স্পর্শ বিন্দুটা হচ্ছে
স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্টাক্ট বলে, সেটি হচ্ছে এস, অথবা আরও করতে পারি, কেননা এস এই আরটা এসেতেই কোইন্সিডেন্ট হয়েছে, তাই না? অর্থাৎ সমাপতিত হয়েছে ওখানে এস এবং আর, এটা হচ্ছে কোইন্সিডেন্ট, বা আর জাক্সটাপোজ টু এস, এবং এস বিন্দুতে সমাপতিত হয়েছে। যাই হোক, তো তাহলে এখানে স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলা হবে এস। এবারে আমরা বৃত্তের স্পর্শকের সংজ্ঞায় আসবো। এখন দেখো, যখন বৃত্তকে ছেদ করেছিল 2 নম্বর ক্ষেত্রে, বৃত্তকে ছেদ করেছিল একটা সরলরেখা, বৃত্তকে একটা সরলরেখা যখন ছেদ করেছিল, ঠিক আছে, এরকম একটা সরলরেখা ছেদ করেছে, তো দুটো বিন্দুতে তো ছেদ করেছে, এক্স ওয়াই হচ্ছে সরলরেখাটা, এবং এ আর বি বিন্দুতে ছেদ করেছে ধরে নিচ্ছি। তো তাহলে এবারে আমরা এক কাজ করব। কি কাজ? না, এই সরলরেখা যে দুটো বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ এখানে একটা অনুরূপ জ্যা চিহ্ন করেছে, বৃত্তটা থেকে ওই সরলরেখাটা একটা অনুরূপ জ্যা চিহ্ন করেছে এবি। এই এবি জ্যায়ের দৈর্ঘ্য তো একটা পাবো, এবি জ্যা ম্যাক্সিমাম হতে পারে বৃত্তের ব্যাসের সমান, এবি জ্যায়ের দৈর্ঘ্যটা ম্যাক্সিমাম বৃত্তের ব্যাসের সমান হতে পারে, আর না হলে ব্যাসের থেকে কম হবে, মানে একটা জ্যা হবে, তাই তো? তো এখন এই সরলরেখার এই এ এবং বি বিন্দু যে কোনো একটাকে স্থির রেখে যদি আমরা সরলরেখাটাকে আবর্তন করি, তাহলে কি হবে? আবর্তন করালে দেখো, যদি আমি আবর্তন এই দিকে আবর্তন করাই, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করাই, তাহলে জ্যায়ের দৈর্ঘ্যটা কিন্তু আস্তে আস্তে প্রথমে বাড়বে, তারপরে আবার আস্তে আস্তে কমবে, ঠিক আছে? যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়, তাহলে দেখো এরকম হবে, এইভাবে যাবে, জ্যায়ের দৈর্ঘ্যটা কিন্তু বেড়ে গেল। আবার যদি এরকম যায়, জ্যায়ের দৈর্ঘ্যটা ব্যাসের সমান হয়ে গেল। তারপরে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, যদি কোণটা ক্রমশ বাড়তে থাকে, তাহলে দেখো এক সময় পর্যন্ত জ্যায়ের দৈর্ঘ্যটা বাড়ছিল, তারপরে দেখো আবার কিন্তু কমতে থাকবে, ঠিক আছে? পরপর যদি ঘুরতে থাকে, তাহলে কিছুটা সময় বাড়বে, তারপরে আবার আস্তে আস্তে কমতে থাকবে, এই হবে। আবার উল্টো দিক দিয়ে যদি বলি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘুরে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতো, তাহলে কি হতো? ঘড়ির কাঁটার দিকে ঘুরলে দেখো, ঘড়ির কাঁটার দিকে যদি আবর্তন করে, তাহলে দেখো জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং কি হবে? এক সময় জ্যায়ের দৈর্ঘ্যটা শূন্য হয়ে যাবে। এক সময় কিন্তু দেখো বি এই অবস্থানে চলে এলো, এ তো স্থির আছে, এখানে B2 হলো, তারপরে কিন্তু দেখো B3 এতে এসে পড়েছে, অর্থাৎ AB জ্যায়ের দৈর্ঘ্যটা AB1 হলো, তারপরে AB2 হলো, তারপরে AB3 কিন্তু 0 হয়ে গেছে। যখন 0 হচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রেই আমরা জ্যাটাকে বৃত্তে স্পর্শ করব, মানে অ্যাকচুয়ালি XY সরলরেখাটা ওই বৃত্তে স্পর্শ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবেও আমরা ভাবতে পারি যে যখন একটা ছেদক সরলরেখা যে দুটো বিন্দুতে ছেদ করছে একটা বৃত্তকে, তার যে কোনো একটা বিন্দুকে স্থির রেখে যদি আমরা সরলরেখাটাকে আবর্তন করাই, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য ক্রমশ কমতে থাকবে, অথবা বাড়তে থাকতে কিছুক্ষণ পরে আবার কমতে থাকবে, কিছু সময় বাড়বে, তারপর আবার কমবে। যাই হোক, হতে হতে কিন্তু এক সময় জ্যায়ের দৈর্ঘ্যটা শূন্যের কাছাকাছি যাবে, বা শূন্য হয়ে যাবে, এইরকম আর কি। শূন্য হয়ে যাবে, তাছাড়া জ্যা থাকছে না, একটা বিন্দু হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই মানে অ্যাকচুয়ালি বি বিন্দুটা আমরা এরকম বলতে পারি যে বি বিন্দুটা বৃত্ত বরাবর এ দিকে টেন্ড করছে, বি টেন্ডস টু এ থ্রু দ্য সার্কেল, অর্থাৎ বৃত্ত বরাবর বি বিন্দুটা এ বিন্দুর দিকে টেন্ড করছে, মানে অগ্রসর হচ্ছে। তাহলে কি হবে না, এবি জ্যায়ের দৈর্ঘ্যটা টেন্ডস টু 0 হবে। তাহলে কি হবে না, এবি জ্যায়ের যে দৈর্ঘ্য সেইটা টেন্ডস টু 0 হবে, এবং এই সীমাস্থ অবস্থানে যেটা লিমিটিং পজিশন, সেই লিমিটিং পজিশনে এ বিন্দুতে বৃত্তের স্পর্শক হয়ে যাবে ওই সরলরেখা, বৃত্তের স্পর্শক হয়ে যাবে এই সরলরেখা, ঠিক আছে? কেননা বি টেন্ড করছে এ দিকে, কোন দিকে টেন্ড করছে? এ দিকে, ওই এ বিন্দুতে বৃত্তের স্পর্শক হয়ে যাবে সরলরেখা। ওকে,
তাহলে স্পর্শকের সংজ্ঞা কি? স্পর্শকের সংজ্ঞা হচ্ছে যে বৃত্তের স্পর্শকের সংজ্ঞা তাহলে কি বলবো না, এরকম বলতে পারি যে যদি একটা বৃত্তকে যদি কোনো একটা সরলরেখা দুটো বিন্দুতে ছেদ করে বা একটা বৃত্ত থেকে একটা জ্যা চিহ্ন করে, তাহলে সেই যে জ্যায়ের একটা প্রান্তবিন্দু যদি বৃত্ত বরাবর অন্য প্রান্তবিন্দুর দিকে অগ্রসর হয়, তাহলে সীমাস্থ অবস্থানে ওই দ্বিতীয় বিন্দুটাতে সরলরেখাটা বৃত্তের স্পর্শ হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে বলতে পারি। অথবা আরও খুব সহজে যেটা বলতে পারি সেটা হচ্ছে যদি একটা বৃত্ত এবং একটা সরলরেখার মধ্যে জাস্ট only one common point থেকে থাকে, one and only one common point থেকে থাকে, এক এবং কেবলমাত্র একটাই যদি সাধারণ বিন্দু থেকে থাকে, তাহলে সরলরেখাটাকে ওই বিন্দুতে বৃত্তের স্পর্শক বলা হয়। ঠিক আছে, তাহলে স্পর্শকের সংজ্ঞা ক্লিয়ার কি না, একটা সরলরেখা এবং একটা বৃত্তের মধ্যে যদি একটাই মাত্র কমন সাধারণ বিন্দু থাকে, তাহলে ওই সাধারণ বিন্দুতে সরলরেখাটি বৃত্তের স্পর্শ। অথবা এভাবে বলতে পারি, আমি আরেকটু আগে বললাম যেটা, যে একটা সরলরেখা যদি একটা বৃত্ত থেকে একটা জ্যা চিহ্ন করে, সেই জ্যায়ের একটা প্রান্তবিন্দু যদি অপর প্রান্তের দিকে বৃত্ত বরাবর অগ্রসর হয়, একটা প্রান্তবিন্দু যদি অপর প্রান্তবিন্দুর দিকে বৃত্ত বরাবর অগ্রসর হয়, তাহলে সীমাস্থ অবস্থানে ওই জ্যায়ের দৈর্ঘ্য শূন্য দিকে অগ্রসর হবে এবং সীমাস্থ অবস্থানে ওই বিন্দুতে সরলরেখাটি বৃত্তের স্পর্শ হবে, অর্থাৎ দ্বিতীয় বিন্দুটাতে সরলরেখাটি বৃত্তের স্পর্শ। ওকে, এবারে দেখো আমরা কি বলছি। এবারে আমরা একটা অঙ্ক, এবারে একটা উপপাদ্য আমরা, ঠিক আছে, এবারে একটা উপপাদ্য আমরা আসি। কিরকম উপপাদ্য? এই উপপাদ্যটি প্রমাণ হবে, তোমরা ক্লাস 8-এ একটা উপপাদ্য পড়েছিলে এবং তার বিপরীত উপপাদ্য করেছিলে। সেটি হচ্ছে একটা সরলরেখা বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যতগুলো সরলরেখা টানা যাবে না কেন, তার মধ্যে সবচেয়ে ছোট যে সরলরেখাংশটা হবে সেটি হবে ওই সরলরেখার উপর লম্ব। এই সরলরেখাটার উপর লম্ব, এটা বহিস্থ বিন্দু PA, PB, PC, PD এরকম চারটে সরলরেখা টানা হয়েছে। সবচেয়ে ছোট সরলরেখা হচ্ছে PA। যদি সবচেয়ে ছোট সরলরেখাটা PA হয়, তাহলে PA হবে সরলরেখাটার উপর লম্ব। অথবা এই উল্টোটাও হতে পারে যে লম্বের দৈর্ঘ্যই সবচেয়ে ছোট হবে, অর্থাৎ এখান থেকে একটা লম্ব টানলাম, আরো যে কোনো সংখ্যক আরো সরলরেখা টেনে নিলাম ওই সরলরেখা পর্যন্ত। বহিস্থ বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব টানলাম PA, আর হচ্ছে আরো অসংখ্য সরলরেখা টেনে নিলাম, তাহলে আমরা দেখাতে পারবো এটাই সবচেয়ে ছোট, অর্থাৎ এই লম্বের দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট হবে। এইটা আমরা কাজে লাগাবো, ওই দ্বিতীয় যেটা বললাম সেটি আমরা কাজে লাগাবো এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য। উপপাদ্যটা কি না, উপপাদ্যটা হচ্ছে একটা বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। একটা বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। এই হচ্ছে ব্যাপার। দেখো, এই হচ্ছে একটা বৃত্ত এবং এই হচ্ছে একটা সরলরেখা। এই বিন্দুতে বৃত্তের স্পর্শ, ঠিক আছে। তো আমরা যদি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা অঙ্কন করি, মনে করো AB হচ্ছে সরলরেখা, C বিন্দুতে বৃত্তের স্পর্শ, বৃত্তের কেন্দ্র হচ্ছে O, তাহলে কি বলা হলো, ও কেন্দ্রীয় বৃত্তে C বিন্দুতে বৃত্তের একটা স্পর্শক আছে AB। প্রমাণ করতে হবে এই CO যোগ করলে সেই সরলরেখাংশটা AB এর উপর লম্ব, ঠিক আছে। এটি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ CO, এটি এর উপর লম্ব হবে। খুব ইজি ব্যাপার। দেখো, আমরা স্পর্শকের সংজ্ঞায় বলেছি, তোমাকে কিন্তু এটা ধরে নিতে হবে যে এই স্পর্শ বিন্দু ছাড়া বাকি সমস্ত বিন্দুই এর উপর আরো অনেক বিন্দু নেওয়া যাবে। আমি প্রথমেই বলেছি যে আর যত বিন্দুই নেওয়া যাবে না কেন, সেগুলো কিন্তু বৃত্তের কোনো বিন্দু হবে না, বৃত্তের বাইরে হবে। সব বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে, এগুলো সবই বৃত্তের বাইরে অবস্থিত হবে। বাকি যতগুলো বিন্দু নেব
সবই বৃত্তের বাইরে অবস্থিত হবে। এরকম মনে করো আরো একটা বিন্দু আমি নিয়ে নিলাম সি ছাড়া, আর একটা বিন্দু নিলাম বি এবির উপর, যেটা তাহলে বৃত্তের বাইরে অবস্থিত হবে। ঠিক আছে, বৃত্তের বাইরে অবস্থিত হবে যে কোনো আরেকটা যদি বিন্দু আমরা এবির উপর নিয়ে নিই ডি, তাহলে সেই ডি বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত হবে। তাহলে আমরা যদি ওডি যোগ করে দিই কি হবে না, মনে করো এই একটা বৃত্ত আছে, এর ভেতরে একটা বিন্দু আছে, তাহলে কি হবে না এই ভেতরের বিন্দুটাকে এখানে যদি যোগ করি ওডি, এর কি বৃত্তকে ছেদ করছে? ছেদ করছে না। অথবা ওডি দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাসার্ধের থেকে কম। আমার ধরো বৃত্তের উপরে একটা বিন্দু আছে ডি বিন্দুটা, তাহলে ওডি কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আবার যদি বৃত্তের বাইরে বিন্দুটা অবস্থিত হয় ডিটা, তাহলে দেখো ওডি কি হবে না বৃত্তের ব্যাসার্ধ, তো এইটুকু এই পোর্শনটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধের থেকে বড় হয়ে যাচ্ছে ওডি। ঠিক আছে, তো সেরকমই এখানে ব্যাপারটা দেখো যে যদি আমরা এবির উপর সি ছাড়া আরো একটা বিন্দু নিই ডি, তাহলে সেই ডি বিন্দুটা বৃত্তের বহিস্থ হবে এবং ওডি যোগ করলে সেটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে। ধরে নাও সেই বিন্দুটা হচ্ছে ই, এই বিন্দুটা ই। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে ওই ইজ লেস দ্যান ওডি, তাই না? ওই ইজ লেস দ্যান ওডি, খুব সিম্পল। কারণ বলেছি যে ডিটা যেহেতু বহিস্থ বিন্দু, তাহলে ওডি যোগ করলে সেটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে ই বিন্দুতে। ওই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধটা ওই ওডির থেকে ছোট হবে, অর্থাৎ ওই ইজ লেস দ্যান ওডি হবে। এখন ওই মানে তো ওসি, দ্যাট ইমপ্লাইজ ওসি ইজ লেস দ্যান ওডি। ওসি ইজ লেস দ্যান ওডি। এবারে দেখো ওডি ছাড়া তুমি যদি আরো একটা বিন্দু নিতে, মানে ধরো পি বিন্দু নিলে সেটা বৃত্তকে ছেদ করলো কিউ বিন্দুতে, সেরকম ও কিউ ইজ লেস দ্যান ওপি হবে। তার মানে দ্যাট ইমপ্লাইজ, অর্থাৎ সেটা ইমপ্লাই করে কি না ওসি ইজ লেস দ্যান ওপি। তাহলে দেখো ওসি লেস দ্যান ওপি হচ্ছে, ওসি লেস দ্যান ওডি হচ্ছে, এরকম ওডি ওপি এরকম যত খুশি আরো সরলরেখা নাও না কেন, সবার থেকে ওসি হবে ছোট, ওসি হবে সবার থেকে ছোট। একটু আগে বলা হলো যে একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটা সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে, যেটা তোমরা ক্লাস 8 এ পড়েছিল উপপাদ্যটা, সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যতগুলো সরলরেখা টানা যায় তার মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম সেটাই হয়ে যাচ্ছে। অর্থাৎ মানে যেটা সবচেয়ে ছোট সেটাই অ্যাকচুয়ালি বৃত্তের, সেটাই অ্যাকচুয়ালি সরলরেখাটার উপর লম্ব। যেটা সবচেয়ে ছোট, এই সবচেয়ে ছোটটাই হয়ে যাচ্ছে সরলরেখাটার উপরে লম্ব। ওকে, লম্বের দৈর্ঘ্য ছোট সেটা কিন্তু আরো সহজে প্রমাণ করা যায়, সেটা তোমরা ক্লাস 8 এ প্রমাণ করেছো। তার বিপরীত উপপাদ্যটা লাগছে, অর্থাৎ যতগুলো সরলরেখা টানা যায় তার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই কিন্তু ওর উপরে লম্ব, অর্থাৎ ওসিটাই কিন্তু ওসিকে কিন্তু এবির উপরে লম্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে বৃত্তের কোন স্পর্শক এবং স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ তারা কিন্তু পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। ওকে, একটা বৃত্তে কোন স্পর্শক এবং স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে। ঠিক আছে, এবারে দেখ এরও বিপরীত উপপাদ্য আছে, এরও কিন্তু বিপরীত উপপাদ্য আছে। সেই বিপরীত উপপাদ্যটা ওই এইটের বিপরীত, ওই যেটা উপপাদ্যটা পড়েছিলে যে একটা সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যতগুলো সরলরেখাংশ টানা যায় তার মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম, সেইটার কাজে লাগিয়ে করা যায়। অর্থাৎ এটা যেটা কাজে লাগিয়ে করা গেল তার বিপরীতটা কাজে লাগিয়ে এর বিপরীত উপপাদ্যটা প্রমাণ করা যায়। ওকে, তাহলে দেখো সেটা কিভাবে হবে, সেটাও খুব ইজি। এগুলো তোমাদের বইতে পড়া আছে, সেই জন্য আমি আর লিখে করছি না। তার মানে এখানে দেখো, এখানে আমরা এবি সরলরেখাটা এবি রাখছি, অর্থাৎ এই যে বিপরীত উপপাদ্যটা কি হতে পারে? বিপরীত উপপাদ্যটা আমরা দুরকম তিন রকম ভাবে বিবৃতিটা দিতে পারি। কিরকম না, একটা বৃত্তের কোন স্পর্শবিন্দুতে অঙ্কিত যে লম্ব সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, সেটা প্রমাণ করতে পারি। এখানে যদি স্পর্শবিন্দুতে আমরা যদি লম্ব টেনে দিই, এটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এটা কিন্তু প্রমাণ করে দিতে পারি। আচ্ছা, এটা উল্টো করছি এটা বাদ দিয়ে দাও, এটাকে করছি না, আমি করছি না, ওইভাবে করছি না। দেখো তুমি মনে করো সি বিন্দুতে স্পর্শক আছে, তো আমরা ওসি যোগ করে দেখিয়ে দেবো যে ওসিটা এর উপর লম্ব। ওসি যোগ করে দেখাবো না, অ্যাকচুয়ালি ও থেকে সি এর উপর লম্ব টানবো,
ও থেকে এদির উপর লম্ব টানবো, ধরে নাও সেই লম্বটা ডি বিন্দুতে পড়েছে, ধরে নাও লম্বটা ডি বিন্দুতে পড়েছে, ঠিক আছে, লম্বটা ডি বিন্দুতে পড়েছে, সি বিন্দুতে পড়েনি, এরকম মানে আমরা বিপরীতভাবে পরোক্ষভাবে প্রমাণটা করবো, ঠিক আছে। আমাদের প্রমাণ করতে হবে ও থেকে এবির উপর লম্ব টানলে সেই লম্বটা সি বিন্দুতে পড়বে, আমরা ধরে নিলাম যে সি বিন্দুতে না পড়ে ডি বিন্দুতে, তাহলে কি ব্যাপারটা হবে, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে আমরা ধরে নিচ্ছি সেটাই মিথ্যা। সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়, সেটা আমরা একটুখানি পরেই বুঝতে পারবো যে ওটা সম্ভব। তার মানে যেটা সত্যি সত্যি হয় সেটাই অ্যাকচুয়ালি ঠিক, অর্থাৎ ও থেকে লম্ব টানলে এবির উপর সেটা সি বিন্দুতে এসে পড়বে, আমরা প্রমাণ করবো, কিন্তু আমরা ধরে নিলাম যে সি বিন্দুতে এসে পড়ছে না, সেটা ডি বিন্দুতে এসে পড়ছে, মানে অ্যাকচুয়ালি আমরা এখানে ধরে নিলাম ওডিটা এবির উপর লম্ব, যেটা ডি বিন্দুটা অ্যাকচুয়ালি সিতে অবস্থিত নয়, মানে ডিটা অ্যাকচুয়ালি স্পর্শবিন্দু নয়, ডিটা স্পর্শবিন্দু নয়, ডি এখানে স্পর্শবিন্দু নয়, মানে স্পর্শবিন্দু কোনটা? সি। তো আমরা যেহেতু ওসি যোগ করেছি তার মানে ওসি তো এটির উপর লম্ব, তাই না? যেহেতু আমরা মূল উপপাদ্যটাকে প্রমাণ করলাম যে বৃত্তের কোনো স্পর্শক এবং স্পর্শবিন্দুর ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে, তাহলে ওসি যোগ করে দিলে ওসি হচ্ছে এটির উপরে অবশ্যই লম্ব। আবার আমরা বলছি না ও থেকে এটির উপর লম্ব টানলে সেটা ডি বিন্দুতে পড়ছে, ডিটা স্পর্শবিন্দু নয়, তার মানে ওসি আর ওডি দুটো আলাদা আলাদা রেখা, যেটা দুটোই হচ্ছে এটির উপর লম্ব। এটা কি হয় কখনো? কখনো সম্ভব কি সেটা, যে একটা সরলরেখার বহিষ্ঠ কোনো বিন্দু থেকে দুটো লম্ব টানা যায়? এটা কি কখনো সম্ভব? এটা সম্ভব নয়। তাহলে তুমি বলে দিতে পারো যে এইটা কখনোই হতে পারে না, যে ওসিও এবির উপর লম্ব আবার ওডিও এবির উপর লম্ব, দিস ইজ ইম্পসিবল, এটা কখনোই সম্ভব হবে না। তোমরা এইভাবেও বলতে পারো, দেখো একটা তুমি ত্রিভুজ পেয়েছো ওসি, যার দুটো কোণ 90 ডিগ্রি হয়, কখনো একটা ত্রিভুজের কি দুটো কোণ কখনো 90 ডিগ্রি হয়? এটা কখনোই সম্ভব নয়। সুতরাং পরিষ্কার যে এটা যেমন সত্যি যে বৃত্তের কোনো স্পর্শক এবং স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তেমনি এটাও সত্যি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব টানলে সেটা কি হয় না, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব টানলে সেটা স্পর্শবিন্দু দিয়ে যায়, মানে সেটা স্পর্শবিন্দুতে এসে পড়ে, তার লম্বের পাদবিন্দুটা স্পর্শবিন্দুতে এসে পড়ে। এই দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল, মানে দুটো কিন্তু পরস্পরের বিপরীত উপপাদ্য। ওকে, এরপরে দেখো, এরপর হচ্ছে বৃত্তের উপরের কোনো বিন্দুতে একটা মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। এটাও কিন্তু আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি। বৃত্তের কোনো উপরের কোনো বিন্দুতে আমরা একটাই স্পর্শ আঁকতে পারবো, কি করে বলবো? বৃত্তের উপরে একটা বিন্দুতে আমরা কি করে একটাই স্পর্শ আঁকতে পারবো, বলবো কি করে? মনে করো এই হচ্ছে একটা সি কেন্দ্রীয় বৃত্ত, এ হচ্ছে একটা বিন্দু, বৃত্তের উপরে বিন্দু, আমরা বলছি এ বিন্দুতে বৃত্তের একটাই স্পর্শ আঁকা যায়। তো আমরা তো ধরে নিতে পারি যে একাধিক আঁকা যায়। মনে করো এরকম একটা স্পর্শ আঁকা যায়, আবার এইরকম একটা স্পর্শ আঁকা যায়। আমরা জোর করে ধরে নিচ্ছি, মানে হবে না তখন ধরে নিচ্ছি যে আরো একটা স্পর্শ হয়, এরকম আর একটা স্পর্শ হয়। মনে করো এটার নাম দিলাম PQ আর এটার নাম দিলাম XY, দুটো স্পর্শ আঁকা যায়। তো পরে আমরা দেখাবো যে না এটা সম্ভব। এটা কি করে সম্ভব হবে? সেটা তো হবে না, সেটা দেখিয়ে দেবো। দেখো শুধুমাত্র জাস্ট CA যোগ করে দাও, তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে। CA যোগ করে দাও, CA যোগ করলে তুমি জানো যে স্পর্শক এবং স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্ব। এখানে PQ স্পর্শক এবং AC স্পর্শবিন্দু ব্যাসার্ধ, তার মানে অবশ্যই AC লম্ব PQ, AC লম্ব PQ, এটা হচ্ছে ঠিক একইভাবে XY স্পর্শক হলো, তাহলে AC হচ্ছে স্পর্শবিন্দু ব্যাসার্ধ, AC লম্ব XY হবে। কেননা তোমরা জানো স্পর্শক এবং স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে দেখো AC PQ এর উপর লম্ব, AC XY এর উপর লম্ব, অর্থাৎ দেখো AC এর A বিন্দুতে AY এবং AQ দুটোই লম্ব, AC A বিন্দুতে AY এবং AQ দুটোই লম্ব, AC এর A বিন্দুতে AY এবং AQ দুটোই লম্ব। একটা সরলরেখার একটা বিন্দুতে, সরলরেখার একটা বিন্দুতে আমরা বলছি একাধিক লম্ব টানা যায়, সেটা হয় কি কখনো? এটা কখনোই সম্ভব নয়। একটা সরলরেখার একটা প্রান্তে একটাই লম্ব টানা যায়, অতএব এরকম দুটো লম্ব টানা যাবে এই অস্তিত্ব থাকতেই পারে না, এটা হতেই পারে না। তার মানে এটাও প্রমাণ করা গেল যে একটা বৃত্তের কোনো বিন্দুতে আমরা একটাই স্পর্শক আঁকতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে আঁকতে পারি, সেটা তোমাদের সম্পাদ্যে আছে,
সম্পাদ্য করানোর জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার, সেই ইনস্ট্রুমেন্টগুলো আমি এখন হয়তো নিয়ে আসিনি, কিন্তু যদি তোমাদের বলে দেওয়া হয় তোমরা মোটামুটি বুঝতে পারবে, বাড়িতে করে নিতে পারবে। সেই সম্পাদ্য তোমরা নিজেরাই এঁকে নিতে পারবে। ধরো তোমাদের 5 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে বলা যায়, খুব ইজি ব্যাপার। 5 সেমি একটা রেখাংশ নিলে, 5 সেমি একটা রেখাংশ নিলে, রেখাংশ নিয়ে এই রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে, বা এখানে তুমি একটা আলাদা রেখাংশ নিয়ে নিলে, আলাদা যে কোনো একটা রেখাংশ মনে করে x y নিয়ে নিলে, x কে কেন্দ্র করে 5 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত এঁকে ফেলবে। x কে কেন্দ্র করে 5 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত এঁকে ফেলবে। ঠিক আছে, কিন্তু খুব ইজি ব্যাপার। এবারে বলা হলো এই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু তুমি নিয়ে নাও, নিয়ে সেখানে একটা স্পর্শ দাও। মনে করো এই বৃত্তের উপর P একটা বিন্দু নিয়ে নিয়েছো, নিয়ে ওই বিন্দুতে বৃত্তের তুমি স্পর্শক একটা আঁকবে। কিভাবে আঁকবে না, তুমি করবে x p যোগ করে দাও, x এবং p কে যোগ করে দাও। ঠিক আছে, এবারে কি করবে না, p x p একটা সরলরেখাংশ পেলে, p বিন্দুতে x p এর উপর, p বিন্দুতে x p এর উপর একটা লম্ব টানতে পারবে। খুব ইজি ব্যাপার। দেখো লম্ব টেনে দিলাম, লম্ব টেনে দিলাম, দিয়ে যোগ করে দাও, দেখো দেবে এটা স্পর্শ। যদিও আমি আন্দাজে তোমাকে দেখিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, এটা মানে ইনস্ট্রুমেন্ট নিয়ে দেখায়নি, কিন্তু খুব ইজি ব্যাপার। এই ব্যাসার্ধ নিলে, সমান ব্যাসার্ধের বৃত্তটা আনলে, এটা যোগ করে দিলে, এবারে তোমার কম্পাস বসিয়ে এভাবে করলে, ওই একই ব্যাসার্ধ নিয়ে এরকম পরপর দুবার কাটলে, এখান থেকে আরেকটা কেটে দিলে, দিয়ে যোগ করে দিলে। মনে করো এটা কিউ বিন্দু, এবার পি কিউ যোগ করে দাও। তাহলে পি কিউ তো এক্স কিউর উপর লম্ব, তোমরা নিশ্চয়ই জানো, একটু আগে আমরা বললাম যে বৃত্তের কোনো ব্যাসার্ধের প্রান্ত বিন্দু যদি লম্ব টানি সেটা বৃত্তের স্পর্শক হবে, আমরা একটু আগে প্রমাণ করেছি। সুতরাং সেটাই প্রমাণ হয়ে গেল যে এইটা অবশ্যই বৃত্তের একটা স্পর্শক। এটা তোমাদের সম্পাদ্য আছে, খুব ইজি, যদিও এটা পরীক্ষায় আসে না। এটা কিন্তু পরীক্ষায় আসে না, এর থেকে আরেকটু টাফ আছে, যদিও তেমন কিছু টাফ না, বৃত্তের স্পর্শক আঁকা খুবই সহজ। সেরকম এরপরে আমরা সেটা বলে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা আজকে কি করলে, বৃত্তের স্পর্শক দেখলে, স্পর্শক কাকে বলে। তার আগে তোমরা দেখেছো একটা বৃত্ত আর একটা সরলরেখা একটা সমতলে কীভাবে থাকতে পারে। হয় সরলরেখাটা বৃত্তের বহিঃস্থ সরলরেখা হবে, না হলে সরলরেখাটা বৃত্তের ছেদক সরলরেখা হবে, এবং সেক্ষেত্রে আমরা একটা অনুরূপ জ্যা পাবো। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা দেখেছি ওই জ্যাটার দৈর্ঘ্য যদি ক্রমশ ছোট হতে থাকে, অর্থাৎ যে জ্যায় ছিন্ন করবে সেই জ্যায়ের একটা প্রান্ত বিন্দু যদি বৃত্ত বরাবর অপর প্রান্তের দিকে অগ্রসর হয়, তাহলে সীমাস্থ অবস্থানে জ্যাটার দৈর্ঘ্য প্রায় শূন্যের কাছাকাছি হবে, এবং সেই অবস্থায় ওই দ্বিতীয় বিন্দুতে সরলরেখাটা বৃত্তে স্পর্শ হয়ে যাবে। এরপরে আমরা স্পর্শক সংক্রান্ত উপপাদ্য করেছি। মূল যে উপপাদ্যটা সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। এর বিপরীত উপপাদ্যটা তোমরা করেছো, কি বলা হলো যে বৃত্তের কোনো বিন্দু, কোনো ব্যাসার্ধের প্রান্ত বিন্দু যদি লম্ব টানি সেটা বৃত্তের স্পর্শক হবে। এই যে বৃত্তের কোনো ব্যাসার্ধের প্রান্ত বিন্দুতে যদি লম্ব টানি, এবং এটাকে কাজে লাগিয়ে তোমাদের সম্পাদ্য আছে, বৃত্তের কোনো ব্যাসার্ধের প্রান্ত বিন্দুতে, ব্যাসার্ধের প্রান্ত বিন্দু নয়, সরি, ব্যাসার্ধের প্রান্ত বিন্দু যেটা বৃত্তের উপরে অবস্থিত, সেই বিন্দু যদি লম্ব, ব্যাসার্ধের তো দুটো প্রান্তের বিন্দু আছে, যেটা বৃত্তের উপরে অবস্থিত, সেই বিন্দু যদি লম্ব টানা হয় তাহলে এটা বৃত্তের স্পর্শক হয়ে যাবে। আমরা দেখিয়েছি, এটাও আমরা আরেকটা এখান থেকে সরলরেখা টেনে আমরা প্রমাণটা করে নিতে পারবো। এটা করলাম। এরপরে আমরা এটা করেছি যে বৃত্তের একটা উপরে একটা বিন্দুতে, বৃত্তের উপরে একটা যদি বিন্দু নিই, সেই একটা বিন্দুতে আমরা একটা স্পর্শক টানতে পারি, এবং কিভাবে টানতে পারি সেটা আমরা দেখিয়েছি। কিভাবে টানতে পারি না, তোমাদের ধরো ব্যাসার্ধটা দেওয়া আছে এবং একটা বৃত্ত আঁকতে বলা হয়েছে, তাই একটা ব্যাসার্ধ নেবে, একটা প্রান্ত বিন্দু যেটা বৃত্তের উপর অবস্থিত নেবে, এবং এখানে একটা লম্ব টেনে দেবে। লম্ব টেনে দিলেই তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, লম্ব টেনে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে, এইটাই স্পর্শক হয়ে যাবে। এবং এটা সাধারণত পরীক্ষায় আসে না। হ্যাঁ, সাধারণত দুটো বৃত্তের কমন স্পর্শক আঁকা বা একটা বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকা এটা আসে, তো সেটা আমরা পরে আসছি। এবার দেখো, এরপরে আরো একটি ওরকম উপপাদ্য আছে যে বৃত্তের কোনো স্পর্শবিন্দু যদি আমরা লম্ব টানি, তাহলে সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এরকম একটা বৃত্ত আছে, এর স্পর্শক আছে, স্পর্শক এখানে সবসময় খেয়াল রাখবে, যখনই বৃত্তের একটা স্পর্শক আনবে না, সেই স্পর্শকের দুদিকে একটু করে সামান্য এক্সটেন্ড করবে, অর্থাৎ একটা দিকে এক্সটেন্ড করবে না,
মানে এইভাবে স্পর্শকটা আঁকবো না, তাহলে একটু অন্যরকম বোঝাবে, হ্যাঁ একটু মনে হবে না ঠিকঠাক হয়েছে বলে, এটা স্পর্শবিন্দু বলে ঠিকঠাক মনে হচ্ছে না, তাই জন্য এদিকে একটু বাড়িয়ে দিলে ভালো হয়, দুদিকে একটু সামান্য এক্সটেন্ড করা থাকলে ভালো হয়, তবে স্পর্শকটা বোঝা যায়। এবং সবসময় খেয়াল রাখবে যে একটাই বিন্দু এই বৃত্তের উপরেও আছে আর এই স্পর্শকটার উপরে আছে, বাকি এই স্পর্শকের উপর বাকি যে বিন্দুগুলো সেগুলো বৃত্তের উপর নেই, বা বৃত্তের বাকি যে বিন্দুগুলো সেগুলো স্পর্শকের উপরে নেই, এটা সবসময় খেয়াল রাখতে হবে, বুঝছে? এবারে আমরা বলছি যে মনে করো বৃত্তের সি একটা বিন্দু, সরি বৃত্তের কেন্দ্র হচ্ছে সি এবং এক্স ওয়াই বৃত্তের হয়তো বি বিন্দুতে স্পর্শক, বি বিন্দুতে এক্স ওয়াই বৃত্তের স্পর্শক একটা ট্যানজেন্ট, আমরা জানি একটা ট্যানজেন্ট আনা যায়, একটা বিন্দুতে একটাই ট্যানজেন্ট আনা যায়, একটু আগে আমি বলেছি। এবার বলছি যে এখানে যে আমরা লম্ব টানি, এই বি বিন্দুতে যে লম্ব টানি সেটা কেন্দ্র দিয়ে যাবে আমরা প্রমাণ করতে পারবো, এটুকু আমরা পরোক্ষভাবে প্রমাণ করে নিতে পারবো যে ধরে নাও বি বিন্দুতে লম্ব টানছি কিন্তু সেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না, মনে করো বিডি লম্ব টানলাম বা বিই লম্ব টানলাম, সেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না, হ্যাঁ আমি ধরে নিলাম যে কেন্দ্র দিয়ে যাচ্ছে না, যদিও আমরা প্রমাণ করবো যে হ্যাঁ কেন্দ্র দিয়ে যাবে, কিন্তু আমরা পরোক্ষভাবে প্রমাণ করার জন্য আমরা ধরে নিলাম যে কেন্দ্র দিয়ে যাচ্ছে না। এখন সিডি তো আমরা যোগ করতেই পারি, কেন্দ্র দিয়ে যাচ্ছে না এবং সেটা আলাদা একটা বিন্দু ই দিয়ে গেছে, এরকম বলছি সেটা অর্থাৎ বি বিসি গামী নয়, বিটা সি বিন্দু গামী নয়, এরকম ধরে নিলাম। এবারে বিসি আমরা যোগ করে দিই, তাহলে আলাদা দুটো সরলরেখা পাচ্ছি। তো এখানে তুমি ধরে নিয়েছো যে বিই লম্ব হচ্ছে এক্স ওয়াই, আবার দেখো বিসি এটা কি হবে, এটাও তো লম্ব এক্স ওয়াই, কেন তোমরা জানো যে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দু মানে ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ সিডি বা বিসি এটা কিন্তু এক্স ওয়াই এর উপর লম্ব, আবার বিই সেটাও কিন্তু এক্স ওয়াই এর উপর লম্ব। তো এখানেও এক্ষেত্রেও তো তোমরা দেখতে পাচ্ছ যে একই সরলরেখার একটা বিন্দুতে তার একই দিকে আমরা দুটো আলাদা আলাদা লম্ব টানতে পেরেছি, একই দিকে তো দুটো আলাদা আলাদা লম্ব টানতেই পারবো না, আবার বিপরীত দিকে হলেও কিন্তু তারা একই সরলরেখায় থাকবে। ধরো এই যে একটা সরলরেখা পি বিন্দু যদি পাশে একটা লম্ব টানি আর এর পাশে আরেকটা লম্ব টানি, ধরো এটা পি বিন্দু এবি একটা সরলরেখা, এর পাশে পি কিউ টেনেছি এর পাশে পি আর টেনেছি, তো এটাও যদি 90 ডিগ্রি হয় এটাও যদি 90 ডিগ্রি হয়, তাহলে বুঝতেই পারছো যে এই দুটো কোণ সন্নিহিত কোণ, এই পি কিউ পি বি এবং ডি পি আর এরা হচ্ছে সন্নিহিত কোণ এবং তাদের সমষ্টি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি, দুটো সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এই সন্নিহিত কোণ দুটোর যে বহিস্থ বাহু দুটো অর্থাৎ পি কিউ এবং পি আর তারা একই সরলরেখায় থাকে। এটা যেমন তেমনি একই সরলরেখার একই বিন্দুতে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা তো একের বেশি লম্ব টানতে পারবো না, যদি একাধিক লম্ব টানি তাহলে তারা কি হবে, পরস্পর সমান্তরাল সরলরেখা হবে। মানে এখানে এ বিন্দুতে আমরা যদি একবার এসি লম্ব টানি আর একবার যদি এবি লম্ব টানি তাহলে এসি আর এবি পরস্পর সমান্তরাল হবে, পরস্পর সমাপতিত হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা তাই দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই এর উপর বিসি এবং বিই লম্ব টেনেছি, অর্থাৎ বিসি বিই পরস্পর সমাপতিত সরলরেখা হবে, অর্থাৎ লম্ব টানলেই সেটা সি বিন্দুগামী হবে। একটা স্পর্শকের স্পর্শ বিন্দুতে যদি আমরা লম্ব টানি তাহলে সেই লম্ব সরলরেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে? ওকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এগুলো কাজে লাগবে, পরে পরে যে প্রয়োগ আছে সেই প্রয়োগে কাজে লাগবে। এরপর দেখো, এরপর একটা বলা হচ্ছে যে বৃত্তের কোনো ব্যাসের যদি প্রান্ত বিন্দু দুটো নেই, বৃত্তের কোনো একটা ব্যাস যদি নেই, সেই ব্যাসের কোনো প্রান্ত হবে, ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ে যদি স্পর্শক আঁকি সেই স্পর্শগুলো পরস্পর সমান করা হবে। এটা তো খুব ইজি ব্যাপার। ধরো এ একটা ব্যাস, বৃত্তের এবি একটা ব্যাস, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বিন্দুতে একটা স্পর্শক টানলাম আবার বি বিন্দুতে একটা স্পর্শক টানলাম, মনে করো এই বিন্দুতে স্পর্শকটা সিডি আর বি বিন্দুতে স্পর্শকটা ইএফ, ঠিক আছে? তাহলে আমাদের দেখাতে হবে সিডি আর ইএফ পরস্পর সমান্তরাল। খুব ইজি, দেখো তোমরা জানো বৃত্তের কোনো স্পর্শক এবং স্পর্শবিন্দু ব্যাসার্ধ তারা পরস্পর লম্বভাবে অবস্থিত। দেখো এটা আমরা বলতে পারি সিডি স্পর্শক এবং এও বা এবি, এও যদি বলি স্পর্শবিন্দুর ব্যাসার্ধ বলবো, এবি বললে স্পর্শবিন্দুর ব্যাস বলবো, তাহলে এটা হচ্ছে এও স্পর্শবিন্দুর ব্যাসার্ধ মানে এবি হচ্ছে স্পর্শবিন্দুর ব্যাস, তাহলে তাদের মধ্যে কি হবে, কোণটা কত হবে, এটা 90 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো ইএফ একটা স্পর্শক এবং বিও স্পর্শবিন্দুর ব্যাসার্ধ বা বিএ এটা হচ্ছে স্পর্শবিন্দুর ব্যাস, অর্থাৎ এদের মধ্যেও কোণ হচ্ছে 90 ডিগ্রি। বুঝতেই পারছো এই দুটো সরলরেখার এটা তাদের ছেদক, এই
দুটো যে অন্তস্থ কোণ, এই অন্তস্থ কোণ প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি করে, তাহলে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব দুটো সরলরেখা তাদের ছেদকে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রেও সরলরেখা দুটো সমান্তরাল হয়। তোমরা ক্লাস 8-এ উপপাদ্য করেছো। সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল। আচ্ছা বলো তো, এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে কোণ কত? এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে কোণ কত? কত কত ডিগ্রি এটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে? কোনো ব্যাপার না, এরা পরস্পরের মধ্যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে কি? যদি এই সরলরেখাটাকে যে কোনো একটাকে তুমি যদি অন্যটার দিকে চলন প্রয়োগ করো, তাহলে একটা আর একটার সাথে সমাবেত হয়ে যাবে। তার মানে একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা এঁকে দিলে তাদের মধ্যে কোণ কত হবে? বুঝতেই পারছো, 0 ডিগ্রি কোণ। অর্থাৎ দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে কোণ হচ্ছে, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি বা 0 রেডিয়ান একই, যাই হোক 0 ডিগ্রি কোণ, এটা পরিষ্কার। ঠিক আছে, তার মানে এই দুটো সরলরেখার মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। এবং আমরা প্রমাণ করলাম কি, একটা বৃত্তের কোনো ব্যাসের প্রান্ত বিন্দুতে যদি আমরা যদি দুটো স্পর্শক আঁকি, তাহলে তারা কি হবে না, তাহলে তারা সমান্তরাল, সমান্তরাল। এখানে একটা নতুন একটা জিনিস এখানে উদ্ভাবন করা যায়, মানে একটা জিনিস প্রসঙ্গ আনা যায়। কিরকম দেখো, বলা হচ্ছে একটা বৃত্ত আছে এবং একটি সরলরেখা আছে, বহিস্থ সরলরেখা আছে। এই একটা বৃত্ত আছে, বৃত্তের একটা সরলরেখা আছে, যেটা বহিস্থ হতে পারে, আবার বৃত্তের ছেদক হতে পারে, হয় বহিস্থ না হলে বৃত্তের ছেদক, যাই হোক হতে পারে। এই সরলরেখার সমান্তরাল করে আমরা বৃত্তের কটা স্পর্শক আঁকতে পারি? এই সরলরেখার সঙ্গে সমান্তরাল করে বৃত্তের আমরা কটা স্পর্শক আঁকতে পারব? সেটা কিভাবে করব, কটা স্পর্শক আঁকতে পারবো, তাই সেটা একটা উত্তর হবে। এবং কিভাবে করবো সেটাও একটা প্রশ্ন, এবং তার উত্তর রেডি করে দেওয়া যাবে। দেখো কিরকম, মনে করো এই একটা বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে ও, আর এখানে একটা সরলরেখা আছে XY সরলরেখা আছে। ঠিক আছে, এই একটা বৃত্ত, তার কেন্দ্র ও, এবং XY বহিস্থ একটা সরলরেখা নিয়েছে, অন্তস্থ নিতে পারতাম, ওটা কোনো ব্যাপার না। তো এখন এখান থেকে এই সরলরেখার উপর তো লম্ব আমি অবশ্যই টানতে পারবো, তাই না? লম্ব তো অবশ্যই টানা যাবে। মনে করো ও থেকে XY এর উপর আমরা ও এর লম্ব টেনে দিলাম। যখনই ও এর লম্ব টেনে দেবো, দেখো এই ও এ বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে, মনে করো এটা বি বিন্দুতে ছেদ করলো। আবার যদি AO কে আমরা বর্ধিত করে দিই, তাহলে সেই AO এর বর্ধিত অংশ বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে, মনে করো সেটি সি বিন্দু। অর্থাৎ দেখতেই পাচ্ছ তুমি, একটা ব্যাস আমরা পেয়ে গেলাম কি না, ও থেকে যখনই আমরা এই সরলরেখার উপর একটা লম্ব টানলাম, তাকে বিপরীত দিকে বাড়িয়ে দিলাম, তখনই কিন্তু আমরা বৃত্তের একটা ব্যাস পেয়ে যাচ্ছি বিসি। এবং তোমরা জানো ব্যাসের দুটো প্রান্তে আমরা স্পর্শক এঁকে দিতেই পারি। এখানে একটা এই বি বিন্দুতে এসির উপর একটা লম্ব এঁকে দেবো, আবার সি বিন্দুতেও এসির উপর একটা লম্ব এঁকে দিতে পারবো। তাহলে দেখো এর সঙ্গে সমান্তরাল এটাও হবে, এটাও হবে। অর্থাৎ XY এর সঙ্গে সমান্তরাল এখানে PQ হবে, এবং XY এর সঙ্গে সমান্তরাল এখানে RS হবে। অর্থাৎ এই সরলরেখার সঙ্গে সমান্তরাল বৃত্তের কটা স্পর্শক আঁকতে পারলাম? উত্তর হবে দুটো। এবং কিভাবে আঁকতে পারলাম সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে। কিভাবে আঁকা যেতে পারে, যে একটা বৃত্তের বহিস্থ কোনো সরলরেখার সঙ্গে সমান্তরাল করে ওই বৃত্তে কটা স্পর্শক আঁকা যায়? দুটো স্পর্শক। ওকে, দুটো স্পর্শক আমরা এঁকে ফেলেছি। ঠিক আছে, এভাবে এঁকে দেওয়া যায়। এরপরে দেখো আমরা একটা ছোট প্রশ্ন দেব, প্রশ্ন একটা তোমাদের করাচ্ছি। তোমাদের বইতে আছে, খুব সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। দেখো কোশ্চেন নাম্বার 1। দেখো বলছে দুটো এককেন্দ্রীয় বৃত্ত আছে, দুটি এককেন্দ্রীয় বৃত্ত। এককেন্দ্রীয় বৃত্ত জানো তোমরা কাকে বলে? এককেন্দ্রীয় বৃত্ত, কনসেন্ট্রিক সার্কেলস। এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটি AB ও AC জ্যাক, AB ও AC জ্যাক হয় ক্ষুদ্রতরটিকে মানে ক্ষুদ্রতর বৃত্তটিকে P ও যথাক্রমে
পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে, বিন্দুতে স্পর্শ করে দেখাতে হবে যে PQ সমান হাফ BC। এই PQ সমান হাফ BC, এটা তোমাদের প্রমাণ করতে হবে। খুব ইজি, এমন কিছু নয়। তোমরা জানো কনসেন্ট্রিক সার্কেলস কাকে বলে। একটা কেন্দ্র, অনেকগুলো বৃত্ত যাদের কেন্দ্র হচ্ছে একটাই হবে কিন্তু ব্যাসার্ধ সব আলাদা হবে। অর্থাৎ একটা সমতলে একটা বিন্দুকে কেন্দ্র করে যখন আমরা অসংখ্য বৃত্ত আঁকতে পারি, সেই সবগুলোকেই আমরা বলি কনসেন্ট্রিক সার্কেল। সবগুলোকেই আমরা বলি কনসেন্ট্রিক সার্কেল। এখানে এখন দুটো বৃত্তের কথা বলা আছে, দুটো কনসেন্ট্রিক সার্কেলসের কথা বলা আছে। দেখো কিরকম এই দুটো বৃত্ত মনে করো, এই একটা বৃত্ত এবং এর সঙ্গে কনসেন্ট্রিক আরেকটা সার্কেল আছে এইটা। তো বড় বৃত্তটা দুটো জ্যা আছে, দেখো বড় বৃত্তটা দুটো জ্যা আছে, একটা হচ্ছে এবি জ্যা আর একটা এসি জ্যা। এবি জ্যা এসি জ্যা, এবি জ্যা ছোট বৃত্তটাকে পি বিন্দুতে আর এসি জ্যাটা ছোট বৃত্তটাকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, এটি বলা হয়। বৃত্ত দুটিকে, ক্ষুদ্রতর বৃত্তটিকে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমাদের দেখাতে হবে পিকিউ এবং বিসির মধ্যে একটা সম্পর্ক, পিকিউ এবং বিসির মধ্যে সম্পর্কটা দেখাতে হবে পিকিউ সমান হাফ বিসি। খুব সহজেই আমরা প্রমাণ করতে পারি। তার জন্য আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই বৃত্তটার কেন্দ্রটা আমাদের স্পেসিফাই করতে হবে। বৃত্ত দুটোর কেন্দ্রকে স্পেসিফাই করলাম ও, এবং ওপি আর ওকিউকে যোগ করে দিই। ঠিক আছে, ওপি আর ওকিউকে যোগ করে দিলেই কিন্তু আমাদের ব্যাপারটা এসে যায়। দেখো তোমরা জানো বৃত্তের কোনো স্পর্শক এবং স্পর্শবিন্দু নাই, ব্যাসার্ধ পরস্পর লম্ব। বৃত্তের কোনো স্পর্শক এবং স্পর্শবিন্দু নাই, ব্যাসার্ধ পরস্পর লম্ব। ও আচ্ছা, এটা এই সময় এই মুহূর্তে আমরা করতে পারবো না, এর আগে একটা তোমাদের উপপাদ্য করাতে হবে। কি না, এটা তোমরা আগে করেছো, সরি এটা তোমরা আগেই করেছো এটা, যে বৃত্তের কোনো কেন্দ্র থেকে কোনো জ্যার উপর যদি আমরা লম্ব টানি, বৃত্তের কোনো জ্যার উপর যদি কেন্দ্র থেকে আমরা লম্ব টানি, সেটা কি করে, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, তোমরা জানো। তো সেইটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো এখানে এসি জ্যা আর এসি জ্যা হচ্ছে বড়টা, আমরা প্রথমে ধরবো এসি হচ্ছে এই ছোট বৃত্তটা কিউ বিন্দুতে স্পর্শক এবং ও কিউ হচ্ছে স্পর্শক বিন্দুতে ব্যাসার্ধ। তাহলে অবশ্যই এখানে ও কিউ লম্ব এসি, আবার ঠিক ও কিউ যখনই লম্ব এসি হয়ে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে না, কিউ এসির মধ্যবিন্দু হয়ে যাচ্ছে, কিউ এসি এর মধ্যবিন্দু হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, ও কিউটা এসির উপর লম্ব, সেটা হচ্ছে এই বৃত্ত আর এটা হচ্ছে স্পর্শক আর স্পর্শবিন্দুর ব্যাসার্ধ বলে। আর দ্বিতীয়টা ক্ষেত্রে কি না, বড় বৃত্তটা এসি জ্যা এবং কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব, অর্থাৎ কিউটা হয়ে যাবে এসি মধ্যবিন্দু, কেননা ওই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করতে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো ছোট বৃত্তটা এবি স্পর্শক পি বিন্দুতে এবং পিও স্পর্শবিন্দুতে ব্যাসার্ধ, অতএব এখানেও আমরা পাবো ওপি, সেটা হচ্ছে এবির উপর লম্ব। আর তাহলে আমরা পাবো দেখো, অর্থাৎ পি এবির মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। ওকে, বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই দুটো থেকেই দেখো আমরা বাকিটা পেয়ে যাই। এখন এবিসি তো একটা ত্রিভুজ, বুঝতেই পারছো এবিসি একটা ত্রিভুজ, তার কিউ হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, পি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। এবং তোমরা ক্লাস 9 এ পড়েছো যে একটা ত্রিভুজে দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কি হয় না, তৃতীয় বাহুর অর্ধেক হয়। অতএব দেখো পিকিউ হয়ে যাবে হাফ বিসি, পিকিউ হয়ে যাবে হাফ বিসি। লিখে খুব একটা করলাম না, ব্যাপারটা বুঝিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতে পেরে গেলে। ঠিক আছে, এটা খুবই ইজি। কি করবে না, শুধুমাত্র এখানে কাজ হচ্ছে যে ওই কেন্দ্রের সঙ্গে এই স্পর্শবিন্দুগুলো যোগ করে দেবো, আর কিছু কাজ নেই। ঠিক আছে, তাহলে ছোটটার ক্ষেত্রে এটা স্পর্শক এবং স্পর্শবিন্দুর ব্যাসার্ধ অর্থাৎ লম্ব, আর লম্ব হলেই এই বড় বৃত্তটার এসি জ্যার উপর এটা লম্ব, অর্থাৎ কিউটা হচ্ছে মধ্যবিন্দু হয়ে যাচ্ছে এসি। ঠিক একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ এবি স্পর্শক পি বিন্দুতে এটা লম্ব, এটা স্পর্শবিন্দুর ব্যাসার্ধ, এটা লম্ব। আর তাহলে হয়ে যাচ্ছে এই বড় বৃত্তটা এবি জ্যার উপর এটা লম্ব, অতএব পিটা এবির মধ্যবিন্দু। আর তাহলেই 9 এর উপপাদ্য থেকে তোমরা এটা পেয়ে যাচ্ছ যে এবিসি ত্রিভুজের পিটা এবির মধ্যবিন্দু, কিউটা এসির মধ্যবিন্দু, অতএব পিকিউ সংযোগ সরলরেখাংশটা বিসি অর্ধেক।
যদিও বিসির সমান্তরাল হয় সেটা তোমাদের এখানে প্রমাণ করতে বলেনি, শুধু বলেছে পিকিউ দেখাও হাফ বিসি। ওকে, হয়ে গেল। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো, এগুলো তোমাদের বইতে আছে, যদিও এই দুটি ছবি এঁকে করতে হবে, কেননা দুরকমভাবে বলা আছে। দেখো কিরকম বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বিন্দুতে স্পর্শকের ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স একটা বিন্দু, এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স যে কোনো বিন্দু, যে কোনো একটি বিন্দু, এক্স বিন্দুগামী একটি সরলরেখা, এক্স বিন্দুগামী একটি সরলরেখা বৃত্তটিকে y ও z বিন্দুতে ছেদ করে, z বিন্দুতে ছেদ করে। কি আমরা বলতে পারি যে x বিন্দুগামী একটা সরলরেখা থেকে বৃত্তটা একটা জ্যা চিহ্ন করে, y z জ্যা চিহ্ন করে, এটাও বলতে পারি। যে এই বলা আছে y z এর মধ্যবিন্দু বলা আছে মধ্যবিন্দু P। তাহলে দেখাতে হবে, দেখাও y z এর মধ্যবিন্দু বলা আছে P, ঠিক আছে। তাহলে দেখাতে হবে x a p o বা x a o p, x a p o বা x a o p বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ এই দেখাতে হবে। অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব বড়, কিন্তু খুব একটা কঠিন না। দেখো ছবিটা আনলে কিন্তু হয়ে যাবে, তোমাদের ছবিটা আনলে কিন্তু প্রমাণটা হয়ে যাবে। এই দুটোকে বৃত্তস্থ চতুর্ভুজ দেখা, দেখো দুরকম ছবি হবে, একটা এরকম হবে, আরেকটা এরকম। বুঝতেই পারছো দুটো ছবি হয়েছে। ওই যে এখানে বলা আছে এক্স এ পিও বা এক্স এ ওপি, এক্স এ পিও এইটার ক্ষেত্রে, এক্স এ পিও এটার ক্ষেত্রে, আর এটা হচ্ছে এক্স এ ওপি এর ক্ষেত্রে। দেখো এর বিন্দু যখন স্পর্শকে পেয়েছি দুদিকে অ্যারো দিয়ে দিয়েছি আমরা, এর উপরে একটা বিন্দু আছে এক্স, এক্স বিন্দু মানে একটা সরলরেখা, সেটা বৃত্তটাকে ওয়াই আর জেড বিন্দুতে ছেদ করেছে, এভাবে তাই এখানেও তাই, এক্স বিন্দু মানে সরলরেখা ওয়াই আর জেড বিন্দুতে ছেদ করেছে। y z এর মধ্যবিন্দু এইটি বলা আছে P, y z এর মধ্যবিন্দু বলা আছে P, এখানেও তাই y z এর মধ্যবিন্দু P, অর্থাৎ y p সমান pz এই বলা আছে। তাহলে দেখাতে হবে x a o p এই ছবিটার ক্ষেত্রে, আর এই ছবিটার ক্ষেত্রে x a p o একটা বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো তোমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এর আগে করানো হয়েছে, ক্লাসগুলো আশা করি ফলো করেছো, তোমরা সেখানে জানো, হ্যাঁ সেখানে দেখেছো যে বৃত্তস্থ চতুর্ভুজ কখন হয়, চারটে বিন্দু একই বৃত্তের উপর অবস্থিত কখন হয়, দুরকমভাবে আমরা বলতে পারি। বা এইভাবে আর কি, যে একটা সরলরেখাংশ তার একই দিকে দুটো বিন্দু দুটো সমান সমান কোণ করে, যদি সমান কোণ করে, হ্যাঁ এ বি যদি সি আর ডি মধ্যে সমান সমান কোণ করে, তাহলে এ বি সি ডি সমবৃত্তস্থ হবে। আবার এরকম হবে যে একটা চতুর্ভুজ আছে, তার দুটো কোণের সমষ্টি, এটা আর এটার সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে যায়, এই দুটো সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ এক জোড়া বিপরীত কোণ তারা যদি সম্পূরক হয়ে যায়, তাহলেও সেটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে।
এই দুটোই আমরা এখানে কাজে লাগাবো। একটার ক্ষেত্রে একটা লাগবে, আরেকটার ক্ষেত্রে অন্যটা লাগবে। ঠিক আছে, দেখে নাও কি ব্যাপারটা হচ্ছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তোমরা এখানে তো জানো যে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের স্পর্শ এবং স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে, এটা তো জানো অবশ্যই, তাই না? এক্ষেত্রে দেখো এও যোগ করতে হয়েছে, এক্ষেত্রে কি এও যোগ করতে হয়েছে, আমাকে যোগ করতে হয়নি। এপি এখানে অবশ্য এপি যোগ করা ছিল, এখানে কিন্তু এপি যোগ করা দরকার হচ্ছে না, কারণ এখানে এক্স এ পিও চতুর্ভুজ করতে গেলে এপি তোমাকে যোগ করতেই হচ্ছে। এখানে কিন্তু সেই এপি যোগ করার প্রয়োজন হচ্ছে না, এখানে অবশ্যই ও এ যোগ করতে হচ্ছে, ওপি যোগ করতে হচ্ছে। এখানে কিন্তু ও এ যোগ করতে পরে হয়েছে, আগে হয়নি। ঠিক আছে, এক্ষেত্রে অঙ্কনে ও এ যোগ করতে হয়েছে, এক্ষেত্রে কিন্তু অঙ্কনে যোগ করতে দরকার হচ্ছে না, এই দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে। এবার দেখো এইখানে কি ব্যাপার হচ্ছে, দেখো তোমরা জানো বৃত্তের স্পর্শ এবং স্পর্শবিন্দু এই ব্যাসার্ধ পরস্পর লম্ব থাকে। তাহলে এই ছবিটার ক্ষেত্রে এই 1 নম্বর ক্ষেত্রে কি হচ্ছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর কেস। তো 1 নম্বর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এক্স এ ও, এটা কি হবে, এক্স এ কোণ ও কোণটা কত, দেখো 90 ডিগ্রি হবে, কেননা এই স্পর্শক এবং স্পর্শবিন্দু ব্যাসার্ধ হচ্ছে এ ও, অতএব এটা পরস্পর লম্ব অবস্থা হবে, এক্স এ ও কোণটা 90 ডিগ্রি হবে। এবং তোমরা জানো জ্যায়ের মধ্যবিন্দু অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি জ্যাকে সমদ্বিত করে সেটা কি হয়, জ্যায়ের উপর লম্ব হয়। তার মানে অ্যাকচুয়ালি ওপি এখানে এই ওয়াই জেড এর উপর লম্ব, ওপি হচ্ছে ওয়াই জেড এর উপর লম্ব। তাহলে আমরা কি পাচ্ছি, ওপি যদি ওয়াই জেড এর উপর লম্ব হয় তাহলে দেখো মানে এক্স জেড এর উপর লম্ব অর্থাৎ এক্স পিও সেটাও কিন্তু দেখো 90 ডিগ্রি হচ্ছে, সেটাও 90 ডিগ্রি হচ্ছে। তাহলে বুঝতে পারছো এই ক্ষেত্রে কি হচ্ছে না, এই এক্স ও সরলরেখাটা একই দিকে এ এবং বি বিন্দুতে দুটো সমান কোণ, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এরকম একটা সরলরেখা এক্স ও একটা দিকে এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ করেছে, আবার এই বিন্দুতেও দেখো 90 ডিগ্রি কোণ করেছে, এটাও 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি কোণ, এটা এ বিন্দু, এটা পি বিন্দু। তাহলে কি হচ্ছে না, এই দুটো বিন্দু সংযোগ সরলরেখা একই দিকে দুটো বিন্দুতে সমান সমান কোণ করেছে, মানে এটা একটা এই বিন্দু চারটে সমবৃত্তস্থ, অতএব এক্স এ পিও একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে, এক্স এ পিও একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। আর এটার ক্ষেত্রে কি দেখো, এটার ক্ষেত্রে এখানেও দেখতে পাচ্ছ এই যে এক্স এ ও 90 ডিগ্রি, ওখানে লিখেছি আমি এক্স এ ও 90 ডিগ্রি, এখানে লেখা হয়েছে যে এটা স্পর্শক এবং স্পর্শবিন্দু ব্যাসার্ধ। এবং দেখো এটা হচ্ছে ওপি লম্ব এক্স জেড, তো বলাই হয়েছে ওপি লম্ব ওয়াই জেড, ওপি লম্ব ওয়াই জেড বা এক্স জেড। তো সেক্ষেত্রে তুমি এক্স পিও কত পাচ্ছ না, এক্স পিও 90 ডিগ্রি, এটাও আগে লেখা হয়েছিল, এটার ক্ষেত্রেও লেখা হয়েছিল। তাহলে এখানে কি পাচ্ছ, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই যে চতুর্ভুজটা এই দুটো কোণ দেখো পরস্পর বিপরীত কোণ, এদের সমষ্টি তাহলে কত হচ্ছে, এক্স এ ও প্লাস এক্স পিও কত হচ্ছে, এক্স এ ও প্লাস এক্স পিও হয়ে যাচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি। অর্থাৎ একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণ তারা পরস্পর সম্পূরক। তাহলে কি হবে তাহলে সেটা কি হবে, সেই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ। অর্থাৎ এখানে হয়ে গেল এক্স এ ও পি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর এটার ক্ষেত্রে এক্স এ পিও একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার অঙ্কটা দেখো, এটিও তোমাদের বইতে আছে, খুবই ইজি, তবু একটু ধরিয়ে দেওয়া ব্যাপারটা, একটু লিঙ্কটা ধরিয়ে দেওয়া যে কিভাবে তোমরা করবে সেটা একটু দেখিয়ে দেওয়া। দেখো কিরকম হচ্ছে, ও বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের কিউ আর জে এর প্রান্ত বিন্দু দ্বয়ে অঙ্কিত স্পর্শক দ্বয় পি বিন্দুতে ছেদ করে। এবার দেখো এখানে একটা বলা আছে, এরকম একটা বৃত্ত আছে, প্রশ্নটা আমি লিখছিলাম তোমাদের বইতে আছে, যখন প্রশ্নটা আমি আর লিখলাম না। এরকম একটা বৃত্ত আছে, যে বৃত্তে কিউ আর একটা জ্যা আছে, এই জ্যায়ের প্রান্ত বিন্দু স্পর্শক এঁকেছি, তারা স্পর্শকে ছেদ করেছে পি বিন্দুতে। কিউ আর একটা জ্যা আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত কিউ আর জ্যা, সেই কিউ আর জ্যায়ের দুটো প্রান্তে দুটো স্পর্শক আমরা এঁকেছি। দেখো স্পর্শক এঁকে এখানে শেষ করিনি, আর একটু বাড়িয়ে দিয়েছি যেন বোঝা যায় ভালো করে, সেরকম এখানে বাড়িয়ে দিয়েছি। তো এই কিউ আর কে যোগ করে দেওয়া হয়েছে, মানে কিউ আর তো আগে যোগ ছিল, আগে স্পর্শক দুটো এঁকেছি, তারা পি বিন্দুতে ছেদ করেছে। এবারে বলতে যে বৃত্তের একটা ব্যাস হচ্ছে কিউ এম,
বৃত্তের একটা ব্যাস হচ্ছে কিউ এম, এটি বৃত্তের ব্যাস, এটি ও বিন্দু, কিউ এম বৃত্তের ব্যাস। তাহলে প্রমাণ করতে হবে তোমাদের যে এই আলো যদি আমরা যোগ করে দিই, তোমাদের দেখাতে হবে যে কিউপি আর সমান 2 আর কিউ এম। কিউপি আর আমরা আলোটা পরে যোগ করলাম, এই কোণটা আর এই কোণটা সমান দেখাবে, মানে এই কোণটা এটা ডবল দেখাবে, আর কিউ এম এর ডবল দেখাতে হবে কিউপি আর। খুব ইজি, খুবই ইজি। দেখো কিভাবে হবে, ভালো করে দেখে নাও যে অঙ্কটা কি বলেছে। কিউ এমটা বৃত্তের ব্যাস বলা আছে, আর কি না এই দুটো এই জ্যায়ের প্রান্তবিন্দুতে যে স্পর্শক তারা ছেদ করেছে পি বিন্দুতে। এই স্পর্শকগুলোর মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে এই জ্যা এবং এই ব্যাসের মধ্যবর্তী কোণের দ্বিগুণ। এই কোণটা দ্বিগুণ, অর্থাৎ তোমাদের এখানে দেখাতে হবে কিউপি আর এটা সমান 2 আর কিউ এম, এটি দেখাতে হবে। খুব ইজি, খুবই ইজি। আচ্ছা, তোমরা এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে যে উপপাদ্যগুলো আমরা করিয়েছিলাম সেখানে বলা হয়েছিল, একটু আগেও আমি বললাম যে একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণ যদি সম্পূরক হয় তাহলে সেটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। এবার বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আরো একটা উপপাদ্য তোমরা করেছিলে, আছে যাই হোক প্রথমটা আমি বলি। এখানে দেখো, এখানে কিউ পি আর ও, এটা তো একটা চতুর্ভুজ। কিউ পি আর ও চতুর্ভুজের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? কিউ পি আর ও চতুর্ভুজের ক্ষেত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? এই কোণটা কত আর এই কোণটা কত, এই পুরো কোণটা কত দেখতে পাচ্ছ? এটা হচ্ছে স্পর্শক, এটা স্পর্শ বিন্দু, মানে ব্যাসার্ধ, মানে এই কোণটা 90 ডিগ্রি। মানে এটার ক্ষেত্রে তুমি দেখো পি আর ও কোণ প্লাস পি কিউ ও কোণ, এইগুলোর সমষ্টি কত হবে? 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। কারণ এটা হচ্ছে স্পর্শক, স্পর্শ বিন্দুর সাথে এটা 90 ডিগ্রি, এটাও স্পর্শক এবং এটা হচ্ছে স্পর্শ বিন্দু। আমি ব্যাস বলতে পারো বা ব্যাসার্ধ এইটুকু বলতে পারো, তো এইটাও 90 ডিগ্রি। তাহলে এগুলোর সমষ্টি কত হয়ে গেল? 180 ডিগ্রি। ওকে, তাহলে এই দুটো বিপরীত কোণের সমষ্টি 180, মানে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, এটি হয়ে গেল বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, কিউপি আর ও হয়ে গেল বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার তোমরা পড়েছো যে বৃত্তস্থ চতুর্ভুজের একটা বিপরীত বাহুকে, একটা বাহুকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয়? এই ধরনের একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের একটা বাহুকে যদি বাড়িয়ে দিই কি হয়? এই বাড়িয়ে দিলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটা জানো বিপরীত অন্তস্থ কোণ এটার সমান হয়। অর্থাৎ এখানে দেখো, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ গঠন করলো, এই বাহুটাকে কিউ ও বাহুটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, যে বহিস্থ কোণটা উৎপন্ন হলো এই কোণটা কি হবে? না এই কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণ এটার সমান। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে পরিষ্কার বলে দিতে পারছি। দেখো, অতএব এই আর ও এম সমান হয়ে যাবে কিউপিআর, এটা হবে আর ও এম সমান, দেখো কিউপিআর হবে, কেননা এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ গঠন করছে, তার একটা বাহুকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এই কোণটা আর এই কোণটা সমান। আবার দেখো, যদি তুমি এই বৃত্তের ক্ষেত্রে এই চাপটা ধরো, এই চাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাই না? তোমরা একটু এখানে জানো যে একটা বৃত্তের কোনো একটা চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়। তাহলে আর ও এম কি হবে? না আর ও এম সমান 2 অফ আর কিউ এম হবে। এই যে একটি রিলেশন, আবার এইটা একটা রিলেশন, এই দুটো রিলেশন তুমি কি পেলে? আর ও এম সমান কিউপিআর, আর ও এম সমান 2 আর কিউ এম। অতএব দেখো কিউপিআর সমান 2 আর কিউ এম প্রমাণ হয়ে গেল, কিউপিআর সমান 2 আর কিউ এম প্রমাণ হয়ে গেল। অর্থাৎ এই কোণটা দ্বিগুণ, এই কোণটা দ্বিগুণ। তাহলে কি বলা যায়? এটাকে অন্যরকম ভাবে বিবৃতিটা দেওয়া যায় যে বৃত্তের দুটো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, মানে একটা জ্যায়ের প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা কি হবে? না ওই জ্যায়ের একটা প্রান্ত বিন্দুগামী ব্যাসের সঙ্গে ওই জ্যায়ের যে কোণ তার ডবল হবে, তার দ্বিগুণ হবে। ওকে, এটাও কিন্তু আমরা বলতে পারি। হয়েছে? আমরা আরো একটি উপপাদ্য করব।